ছয় দফা জাতির পিতার চিন্তার ফসল বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহ্বান। সাবরিনার দ্বৈত এনআইডি খতিয়ে দেখছে ইসি। প্রতারণা মামলায় রিজেন্ট শাহেদ ফের রিমান্ডে। ৩,০০০ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্যের আফজাল কারাগারে, স্ত্রীকে খুঁজছে দুদক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি মজনুর বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ ৯ সেপ্টেম্বর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১শে সংবাদে। সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একের সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা ছিল স্বাধীনতা অর্জনের প্রথম ধাপ। কারো পরামর্শে নয়, ৬ দফা জাতির পিতার নিজস্ব চিন্তার ফসল। মুজিব বর্ষের ৬ দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাস আপন গতিতে চলে উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছর জুড়েই দেশব্যাপী চলছে নানা আয়োজন। করোনা সংক্রমণের কারণে এর সবই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। সেই ইতিহাস ভুলে যাব আমরা। বাঙালির মুক্তির সনদ ৬ দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। প্রথমবার এমন আয়োজনে অংশ নেয় ১ লাখের বেশি প্রতিযোগী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ। পুরস্কারপ্রাপ্ত খুলনা ও ঢাকার ২ প্রতিযোগী অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষটি সম্পর্কে আগ্রহ নেই এমন মানুষ বোধহয় বাংলার বুকে খুঁজে পাওয়া যাবে না। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এমন প্রতিযোগিতা সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে তরুণদের। ইতিহাস তার আপন গতিতে চলে, ইতিহাসকে কেউ বুঝতে পারে না, সেটা আজকে প্রমাণিত সত্য। আজকে শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছিল, এমনকি জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল। করোনা ভাইরাসের কারণে হয়নি, তবে জাতিসংঘ ইতিমধ্যে একটা স্ট্যাম্প রিলিজ করেছে, আপনারা জানেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে, এবং পৃথিবীর বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এ ব্যাপারে অনেক কর্মসূচি নিয়েছে। শেখ হাসিনা বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তানের সকল বৈষম্যের বিরুদ্ধেই ছিল বঙ্গবন্ধুর তথা পূর্ব বাংলার মূল আন্দোলন, যা প্রতিফলিত হয়েছিল ৬ দফায়। আমাদেরকে যে একটা রক্ষা করতে হবে, এটা যে পাকিস্তানের একটা অংশ, পাকিস্তান শাসকদের যে একটা দায়িত্ব আছে, সে দায়িত্বটা তারা কোনোদিন পালন করেনি, বা আমরা সম্পূর্ণ অরক্ষিত ছিলাম। তখনই বঙ্গবন্ধু শেখ মুজিব সিদ্ধান্ত নিলেন এবং তিনি এই ৬ দফা প্রণয়ন করেন। এবং ৬ দফা প্রণয়নটা এটা অনেকে অনেকভাবে বলতে চায়, কেউ এর পরামর্শ, ওর পরামর্শ, কিন্তু আমি নিজে জানি যেটা সম্পূর্ণ তার নিজের চিন্তার ফসল। মোট ১০০ বিজয়ীকে নগদ অর্থ এবং সনদ প্রদান করা হয়। সর্বোচ্চ পুরস্কার ছিল ৩ লক্ষ টাকা আর সর্বনিম্ন ১০,০০০ টাকা। দেশের বিভিন্ন প্রান্তে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ পুরস্কার সংগ্রহ করেন বিজয়ীরা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতি মামলায় গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনার ২টি জাতীয় পরিচয়পত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে নির্বাচন কমিশন। আর দুর্নীতি দমন কমিশন বলছে, সাবরিনার দুটি এনআইডি বিষয়ে ইসির কেউ জড়িত রয়েছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইনের খসড়া নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। বলেন, ডাক্তার সাবরিনার 2টি জাতীয় পরিচয়পত্র কিভাবে সচল থাকলো সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি ওনার কাছে, আমরা বলেছি যে এটা কিভাবে এই 2টা আইডি কার্ড সচল থাকলো তার ব্যাখ্যা, এবং এর সাথে সংশ্লিষ্ট দায়ী কারা তাদেরকে চিহ্নিত করে জানানোর জন্য। এদিকে সাবরিনার দ্বৈত পরিচয়পত্র সচলের বিষয়ে ইসির কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত করবে দুদক। 2টি জাতীয় পরিচয়পত্র একজন সরকারি কর্মকর্তা
হিসাবে তিনি রাখতে পারেন কিনা এবং এটি আইনগতভাবে কি অপরাধ হবে সেটি আমাদের দুর্নীতি দমন কমিশন কি ব্যবস্থা নিতে পারে। করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় ডাক্তার সাবরিনা এবং তার স্বামী আরিফুল হকের বিষয়ে দুদকের তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি। এখানে কি কি অপরাধ হয়েছে? মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে প্রতারণার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এই আদেশ দেন। পল্লবী থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা 10 দিন রিমান্ডের আবেদন করেন, তবে আসামি পক্ষ এর বিরোধিতা করে। পরে শুনানি শেষে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 3 লাখ ছাড়ালো দেশে করোনা শনাক্তের সংখ্যা, নতুন শনাক্ত হয়েছে 2519 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা 3,02,147 জন। 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 54 জনের, এর মধ্যে পুরুষ 39 আর নারী 15 জন। এ নিয়ে মৃতের সংখ্যা 4082। দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আফজালকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন আফজাল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে দুদক জানিয়েছে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। একই মামলার আসামি আফজালের স্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের স্টেনোগ্রাফার রুবিনাকেও খোঁজা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার হিসাব রক্ষণ কর্মকর্তা আলোচিত আফজাল হোসেনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের এপ্রিল ও জুনে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগে গত বছরের 10 জানুয়ারি আফজালকে জিজ্ঞাসাবাদ করে দুদক। আর 17 জানুয়ারি রুবিনা খানমকে তলব করা হলে সাড়া দেননি তিনি। পরে এই দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হয়। গত বছরের 22 জানুয়ারি আফজাল ও তার স্ত্রী রুবিনার সম্পদ জব্দ করে দুদক। দুদকের তথ্য বলছে বেতন 30,000 টাকা, অথচ হ্যারিয়ার ব্র্যান্ডের গাড়িতে চড়তেন আফজাল। আধুনিক মডেলের 5টি গাড়ির মালিক এই দম্পতি। ঢাকার উত্তরায় আফজাল ও তার স্ত্রীর নামে আছে 5টি বাড়ি, আছে 3টি ফ্ল্যাট, কেরানীগঞ্জে 2টি দোকান, ঢাকা ও ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে আছে 24টি প্লট। অস্ট্রেলিয়ায় একটি বাড়ি ছাড়াও মালয়েশিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রেও সম্পদ আছে তাদের। দুদক বলছে দেশে বিদেশে আফজাল দম্পতির নামে বেনামে থাকা সম্পদের বাজার মূল্য হাজার কোটি টাকা। আফজাল এই সমস্ত সম্পত্তি সে অর্জন করে তার স্ত্রীর নামে এবং তার স্ত্রীর মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ সংগঠিত করেছে। দুর্নীতির মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আফজাল বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের পক্ষ থেকে বেশি সন্দেহ করা হয়েছিল যে আসলে আসামি আফজাল কিনা। পরবর্তী পর্যায়ে লার্নিং কোর্ট আমাদেরকে তার ন্যাশনাল আইডি কার্ড প্রডিউস করার জন্য বলছেন। আমি ফটোকপি দিয়েছি, ওনার ছবি দিয়েছি। লার্নেট কোর্ট তাকে সামনে এনে ছবির সঙ্গে মিলিয়ে দেখেছেন। বিভিন্ন পত্রপত্রিকা যে রিপোর্ট হয়েছিল সেখানে যে ছবিগুলো ছিল তার সঙ্গে মিলিয়ে দেখেছেন। শুনানি শেষে লার্নেট কোর্ট অভিভাবককে শুনলেন। শুনানির পরবর্তী পর্যায়ে জামিনের দরখাস্ত নামঞ্জুর করে আসামিকে জেল হস্তান্তর করেছেন। দুদক বলছে আফজাল আত্মসমর্পণ করেছে। এখন তার স্ত্রীকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইন প্রয়োগকারী সংস্থা এবং দুর্নীতি দমন কমিশন তারা যেহেতু পলাতক আছেন তাদেরকে আদালতে যাতে তারা আত্মসমর্পণ করেন বা তাদেরকে কিভাবে গ্রেফতার করা যায় সেই তৎপরতা অব্যাহত আছে। বিএনপি জামায়াত জোটের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুপারিশে চাকরি পান ফরিদপুরের আফজাল। তবে সব আমলেই দুর্নীতিবাজ আফজাল নিজের জারিজুরি দেখালেও শেষ পর্যন্ত ধরা দিতে হলো দুদকের জালে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭।
একই সাথে আগামী 9 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে আদালত। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কার্য শুরু হবে আনুষ্ঠানিকভাবে। ভুক্তভোগী ন্যায় বিচার পাবে বলে আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাসেল খানের রিপোর্ট। গেল 5 জানুয়ারি সন্ধ্যার পর রাজধানীর কুর্মিটলায় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরদিন ওই তরুণীর বাবা বাদী হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 8 জানুয়ারি মজনুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মজনুর জবানবন্দির ভিত্তিতে 16 মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে করোনা পরিস্থিতি বিবেচনায় আসামিকে কারাগারে রেখেই মামলার ভার্চুয়াল শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক কামরুন নাহার। এ সময় বিচারক আসামিকে মোবাইল ফোনে অভিযোগ পড়ে শোনান। পরে 9 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। সর্বোচ্চ শাস্তি দাবি করেন বাদীপক্ষের আইনজীবীরা। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 1 ধারায় এবং 394 দণ্ডবিধি এবং 411 এই ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে তাকে পড়িয়ে শোনানো হয়েছে। তিনি নির্দোষ দাবি করেছেন। ভার্চুয়ালি উপস্থিতিতে আমরা আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়েছি। আগামী 9/9/2020 তারিখে প্রথম সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। ন্যায় বিচারের দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে আমরা মনে করব যে সেটা বাংলাদেশে নারী নির্যাতন এবং এই যে ভয়ঙ্করভাবে ধর্ষণ এবং খুন বেড়ে যাওয়া, এগুলোকে সহিংসতা বেড়ে যাওয়া, এগুলোকে কিছুটা হলেও মানুষ এটার এক ধরনের আইনের শাসন আছে বলে মনে করবে। মামলার অভিযোগপত্রে 21 জনকে সাক্ষী করা হয়েছে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পদ্মা সেতু নির্মাণ ব্যয় বাড়বে 348 কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হবে 2022 সালে, জানালেন অর্থমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 2022 সালের আগে শেষ হচ্ছে না স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ। করোনা সংকটে ব্যয় বাড়তে পারে 348 কোটি টাকা। অর্থনৈতিক এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মেহেদি হাসানের রিপোর্ট। 41টি ইস্পাতের কাঠামো জোড়া দিয়ে তৈরি হবে 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু। এরই মধ্যে সেতুর 4.5 কিলোমিটার দৃশ্যমান। 2021-এর ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল প্রকল্পটির কাজ, কিন্তু করোনা সংকটে সব এলোমেলো, সঙ্গে যোগ হয়েছে বন্যার প্রকোপ। ফলে আরও এক দফা পেছাচ্ছে এ মেগা প্রকল্পের কাজ, সঙ্গে বাড়বে ব্যয়ও। টাইমমতো কাজ আমরা করতে পারিনি। আমাদের এই নদী শাসন তদারকির দায়িত্বে যারা আছে তাদের কুরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন তাদের মেয়াদ বাড়াতে হবে। 348 কোটি 1,32,551 টাকা লাগবে এবং এটি বাড়াতে হবে। করোনার বিরূপ প্রভাব পড়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প সহ অন্য মেগা প্রকল্পগুলোতেও। গত মিটিংয়ে আমাদের কিছু কোয়েরি ছিল, কোয়েরিজগুলো তারা শেষ করে এগুলার সমাধান সহ আজকে প্রস্তাবনা আবার নিয়ে আসছে। করোনা সংকট মোকাবেলায় পোশাক শিল্প মালিকদের আরও 1 মাস প্রণোদনা সুবিধা দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর বিবেচনাধীন আছে বলেও জানান অর্থমন্ত্রী। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ হত্যা মামলায় 5ম দিনের রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের এক সদস্য। বুধবার কক্সবাজারে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারার খাসকামরায় এই জবানবন্দি দেন এপিবিএনের সদস্য আব্দুল্লাহ। বিকেল 4:30টায় র্যাবের তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে একটি দল তাকে আদালতে নিয়ে আসে। পরে রাত 8:15 দিকে জেলা কারাগারে তাকে ফিরিয়ে নেওয়া হয়। গ্রেফতার অপর 2 এপিবিএন সদস্য হলেন সহকারী উপপরিদর্শক শাহজাহান এবং কনস্টেবল রাজীব। গত 17 আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য র্যাব 3 জনকে হেফাজতে নেয়। এদিকে মাহমুদুর রহমান নামে এক প্রবাসীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ সহ 23 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করা হয়েছে।
টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাই বাদী হয়ে এজাহার দায়ের করেন। শুনানি শেষে ওই ঘটনায় অন্য কোনো হত্যা মামলা হয়েছে কিনা তা জানাতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এজাহারে বলা হয় 2019 সালের 28 মার্চ টেকনাফের মৌলভীপাড়ায় প্রবাসী মাহমুদুর রহমানকে এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ আটক করে। পরে ক্রসফায়ার না দেওয়ার শর্তে 10 লাখ টাকা দাবি করেন দীপক ও ওসি প্রদীপ, কিন্তু পুরো টাকা দিতে না পারায় 31 মার্চ রাতে তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 6 দফা জাতির পিতার চিন্তার ফসল বললেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহ্বান। সাবরিনার দ্বৈত এনআইডি খতিয়ে দেখছে ইসি। প্রতারণা মামলায় রিজেন্ট শাহেদ ফের রিমান্ডে। 3000 কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্যের আফজাল কারাগারে, স্ত্রীকে খুঁজছে দুদক। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি মজনুর বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 9 সেপ্টেম্বর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।